হ্যালো এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আজকে আমাদের সিকিমের লাস্ট দিন, তো আমরা আজকে অনেক জায়গায় ঘুরেছি। প্রথমে যেখানটা এসেছি সেটা হচ্ছে একটা ওয়াটারফলটার নাম হচ্ছে বকথাং ওয়াটারফল। এটি গ্যাংটকের এসএনটি বাস স্ট্যান্ড থেকে 5 কিলোমিটার দূরে গ্যাংটকের নর্থ সিকিম হাইওয়েতেই অবস্থিত। ওয়াটারফলটা সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত খোলা থাকে, আর এখানটায় কিন্তু রোপ স্লাইডিং হয়। তোমরা যদি চাও তাহলে করতে পারো। এক একজনের টিকিট 100 টাকা করে। এরপরে আমরা সবাই মিলে চলে আসলাম গঞ্জং মনেস্ট্রির মেন গেট হচ্ছে এইটা। তো চলো মেন গেট দিয়ে ভেতরে ঢোকা যাক। তো গাড়ি আর ভেতরে যাবে না, এখান থেকে তোমাদের হেঁটে হেঁটেই যেতে হবে। আর ভেতরে ঢোকার আগে আমাদের টিকিটটা কেটে নিতে হবে। টিকিটের প্রাইস 10 টাকা করে, আর যেই সব বাচ্চাদের বয়স 10 বছরের নিচে তাদের জন্য এন্ট্রি একদমই ফ্রি। এই মনেস্ট্রিটাও কিন্তু গ্যাংটকের এসএনটি বাস স্ট্যান্ড থেকে মাত্র 8 কিলোমিটার দূরে অবস্থিত, আর এটি গ্যাংটকের তাসি ভিউ পয়েন্টের একদম কাছে। মঠটি তিব্বতীয় বৌদ্ধ ধর্মের নিংমাপা স্কুলের জাংটারা ঐতিহ্য অনুসরণ করে। এখানে বাচ্চাদের তিব্বতীয়ন ভাষা এবং ইংরেজির সাথে সাথে মঙ্ক শিক্ষাও শেখানো হয়। এখানে বাচ্চাদের পড়াশোনার পাশাপাশি কিন্তু হোস্টেলেরও ব্যবস্থা আছে। এইগুলো হচ্ছে বাচ্চাদের হোস্টেল। তোমরা হয়তো সামনে দেখতেই পারছো, এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কাঠ কেটে পিঠে করে ভেতরে নিয়ে যাচ্ছে, যেটা দেখে আমি তো একটু দাঁড়িয়েই পড়েছিলাম। তার কারণ হচ্ছে এত ছোট ছোট বাচ্চারা, ওরা এত সুন্দর মিলেমিশে কাজ করছে, যেটা দেখতেও বেশ ভালো লাগছিল। আর জানো তো, এই মনেস্ট্রিটা 6666 ফিট উঁচুতে অবস্থিত। তাই জন্যই আমরা যখনই এই মনেস্ট্রিতে এসছি তখন থেকে এত শোষো করে ঠান্ডা হাওয়া দিচ্ছে, মানে এখানটায় দাঁড়ানোই যাচ্ছে না। এবার তোমাদেরকে বলি এই মঠটা কখন কি খোলা থাকে। তো এই মঠটা সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্তই খোলা থাকে। বাইরে থেকে মনেস্ট্রিটা দেখতে তো সুন্দরই, কিন্তু ভেতরেও কিন্তু খুব সুন্দর। আর ভেতরে রয়েছে একটা বিশাল বড় বুদ্ধ মূর্তি। আর জানো তো, বর্তমানে এই মনেস্ট্রিটাতে 100 জনেরও বেশি মঙ্ক রয়েছে। এই মনেস্ট্রিটা কিন্তু ভীষণই পিসফুল। আর জানো তো, এখান থেকে বেশ সুন্দর একটা ভিউ দেখতে পাওয়া যায় এই গ্যাংটক শহরের। কিন্তু আজকের ওয়েদার দেখে তো বুঝতেই পারছো, ওয়েদারের অবস্থা খুবই খারাপ। সামনের বাড়িঘরগুলোই খুব একটা স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে না, আর দূরের পাহাড় দেখার তো কোনো চান্সই নেই। চলো তাহলে এবার এখান থেকে বেরোনো যাক। এরপরে আমরা চলে আসলাম তাসি ভিউ পয়েন্ট। এই ভিউ পয়েন্টটা গণেশটকের একদম কাছেই রয়েছে, আর এটা গ্যাংটকের সব থেকে সুন্দর ভিউ পয়েন্টের মধ্যে একটি। তাসি ভিউ পয়েন্টটি সিকিমের রাজা তাসি নামগ্যালের দ্বারাই নির্মিত হয়েছিল, যিনি 1914 থেকে 1963 সাল পর্যন্ত সিকিম শাসন করেছিলেন। ভিউ পয়েন্টে পৌঁছানোর জন্য তোমাদেরকে কয়েকটি সিঁড়ি বেয়ে ওপরে উঠে আসতে হবে। উপরে উঠতে উঠতে আমি তো পুরো হাঁপিয়ে গেলাম। উপরে উঠে দেখলাম যে অনেক লোকজন আছে এখানটায়, আর অনেকেই দেখলাম কোরিয়ান ট্রেডিশনাল ড্রেস হ্যান্ডবুক পরে ছবি তুলছে, যেটা দেখতে বেশ প্রিটি লাগছে। আমারও এরকম কোরিয়ান হ্যান্ডবুক পরে ছবি তোলার খুব ইচ্ছা ছিল, কিন্তু হাতে সময় কম থাকায় সেটা আমার আর হয়ে ওঠেনি। তোমরা যদি চাও তাহলে এখানটায় কিন্তু অনেকগুলো দোকান আছে, যে কোনো একটা দোকান থেকে তোমরা কোরিয়ান হ্যান্ডবুক ভাড়া করে পরে ছবি তুলতে পারো। এই তাসি ভিউ পয়েন্ট থেকে তোমরা হিমালয় পর্বতমালা, বিশেষ করে কাঞ্চনজঙ্ঘাটা খুব সুন্দর করে দেখতে পাবে। কিন্তু আমার কপালে সেই কাঞ্চনজঙ্ঘা দেখা তো আর নেই, কারণ ওয়েদারের যা অবস্থা, সামনের পাহাড়টাই দেখা যাচ্ছে না, আর কাঞ্চনজঙ্ঘা তো অনেক দূরের কথা। যাই হোক, এই জায়গাটা সকাল 5টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। এখান থেকে খুব সুন্দর সানরাইজ আর সানসেট দেখতে পাওয়া যায়। সামনেই একটা শপ রয়েছে, তাই ভাবলাম যে ওখান থেকেই ঘুরে আসি। তো ভেতরে না অনেক সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছিল। আমি এখান থেকে 2টো ফ্রিজ ম্যাগনেট কিনে নিয়েছি। এই দোকানের প্রত্যেকটা জিনিসই ভীষণ ইউনিক। দামগুলো একটু বেশি বলে, কিন্তু তোমরা যদি বার্গেনিং করে নিতে পারো তাহলে ঠিক হবে। তাসি ভিউ পয়েন্টে অনেকটা সময় কাটালাম। এরপরে আমরা সোজা চলে আসলাম গণেশটকে। গণেশটক, টক শব্দের অর্থ হচ্ছে স্থানীয় ভাষায় মন্দির, আর এর অর্থ হচ্ছে গণেশ মন্দির। 1953 সালে এই মন্দিরটি নির্মাণ করা হয়। এখান থেকে খুব সুন্দর তুষারাবৃত কাঞ্চনজঙ্ঘা পাহাড় দেখতে পাওয়া যায়। মন্দিরে যেতে হলে জুতোগুলো এখানটায় খুলে যেতে হবে। তো জুতো খুলে আমরা আবার ওপরে ওঠা শুরু করলাম। পাশ দিয়ে অনেক রং বেরঙের ফুল গাছ লাগানো ছিল, কিন্তু সব থেকে সুন্দর এই লাল ফুলগুলো দেখতে লাগছিল। এখানটায় দেখো পুরনো গণেশটাকে ছবি দেওয়া রয়েছে। মন্দিরটা আগে ঠিক এইরকম দেখতে ছিল, কিন্তু এখন মন্দিরটা অনেক বড় করেছে।
মন্দিরের একদম নিচে অনেকগুলো দোকান আছে যেখানে সিকিমের ট্র্যাডিশনাল ড্রেস ভাড়া দিচ্ছে। তো বাচ্চারা দেখলাম এই ড্রেসগুলো পরেছে, ওদেরকে দেখতে না বেশ মিষ্টি লাগছে। এবার তোমাদেরকে ঠাকুরটা দেখাই। এই গণেশ ঠাকুরকে ঘিরেই কিন্তু এই মন্দিরটা তৈরি করা হয়েছে। আর ঠাকুরটা দেখতে কি সুন্দর লাগছে। মন্দিরটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়, কারণ বিশ্বাস করা হয় যে এখানে যারা পুজো করেন তাদের ইচ্ছা পূরণ করেন ভগবান গণেশ। হাঁটতে হাঁটতে আমি আবার একটু পেছনের দিকে চলে আসলাম, আর এখানটায় দেখলাম একটা শিবলিঙ্গ রাখা রয়েছে। অনেকে আবার এই শিবলিঙ্গতে জলও ঢালছে। ওপর দিয়ে রং বেরঙের পতাকা লাগানো রয়েছে, যার জন্য জায়গাটা দেখতে কিন্তু আরো বেশি সুন্দর লাগছে। মন্দির থেকে আমরা নিচে নেমে এসেছি, আর মন্দিরের একদম পাশেই ছিল অনেকগুলো স্টল, তাই ভাবলাম যে একটু দেখে আসি এখান থেকে। এখানে ব্যাগ, চশমা, হ্যান্ড গ্লাভস, চাদর, সোয়েটার আরো অনেক কিছু বিক্রি হচ্ছিল। প্রতিটা জিনিসের দাম আমার কাছে একটু ওভার প্রাইস লেগেছে। তোমরা যদি বার্গেনিং করতে পারো তাহলে এখান থেকে তোমরা জিনিস নিতেই পারো। আমি আর সৌতম এখান থেকে অনেকগুলো ফ্রিজ ম্যাগনেট কিনে নিয়েছি। এই দোকানটাতে না অনেক রকমের ফ্রিজ ম্যাগনেট বিক্রি হচ্ছিল, কিন্তু আমার নাই সব থেকে সাদা কালারের ফ্রিজ ম্যাগনেটটা বেশি ভালো লেগেছে, তো এটাই নিয়ে নিলাম। চলো তাহলে, অনেক কেনাকাটা হলো, এবার গাড়িতে উঠে বসা যাক। গাড়িটা পাশেই পার্কিং করা ছিল, হঠাৎ করে চোখ পড়লো এই ব্যানারটাতে লেখা রয়েছে ভূতের ঘর। হয়তো কোনো হরর শো দেখানো হয় এখানটায়। আমাদের ড্রাইভার দাদা বলল যে এখানটায় নাকি সেরকম কিছুই দেখার নেই, যার জন্য আমরা আর গেলাম না ওই দিকটাতে। এখন আমরা যেখানটায় যাচ্ছি সেটাও একটা মন্দির, তার নাম হচ্ছে হনুমান টক। আমরা কিন্তু মন্দিরের ভেতরে ঢুকেই পড়েছি, এইটাই হচ্ছে মেন মন্দির। তো এবার গাড়িটাকে পার্কিং করতে হবে। এখানটায় গাড়ি পার্কিং এর জন্য অনেক জায়গা করে দেওয়া রয়েছে, তাছাড়াও স্কুটি, বাইক রাখার জন্য জায়গা আছে। মন্দিরে পুজো দেওয়ার জন্য তো প্রসাদ দরকার হবে, তো এটা হচ্ছে প্রসাদ শপ। এখান থেকে প্রসাদ নিয়ে তোমরা মন্দিরে যেতে পারো। মন্দিরে ওঠার জন্য এদিকটাতে সিঁড়ি করে দেওয়া রয়েছে, আর এই দিকটাতে রয়েছে জুতো রাখার স্ট্যান্ড। মন্দিরে তো তোমরা জুতো পরে যেতে পারবে না, জুতোগুলো এখানটায় খুলে রেখে যেতে হবে। এই হনুমান টক মন্দিরটি মেনটেনেন্স বাই ব্ল্যাক কার্ড ডিভিশন, মানে এটা হচ্ছে ইন্ডিয়ান আর্মি মেনটেনেন্স করে রাখে এই মন্দিরটাকে। অনেকেই মনে করেন ভগবান রাম হনুমানকে দ্রোণগিরি পর্বত থেকে জাদুকরি সঞ্জীবনী ঔষধি আনার দায়িত্ব দিয়েছিলেন, যাতে তিনি তার ভাইকে লক্ষণকে সুস্থ করে তুলতে পারেন। ঔষধি গাছটি চিনতে না পেরে এবং যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসার জন্য উদ্বিগ্ন হয়ে বানর দেবতা হনুমান পুরো পাহাড়টি তুলে নিয়ে যান। একথা তো আমরা মোটামুটি সবাই জানি, কিন্তু ফিরে আসার পথে তিনি এই পাহাড়ের উঁচু স্থানে বিশ্রাম নিয়েছেন বলে জানা যায়। কয়েক শতাব্দী ধরে স্থানীয়রা এখানে একটি পাথরের পুজো করতেন, যা সম্ভবত এই স্থানটিকে চিহ্নিত করেছিল। এরপর থেকেই এই মন্দিরের নামকরণ হয় হনুমান টক। আর মন্দিরটা দেখতে না ভীষণ সুন্দর। মন্দিরে ঢোকার একদম সামনেই একটা বড় ঘন্টা ঝোলানো আছে, সেই ঘন্টাটাকে একটু বাজিয়ে নিলাম। অবশেষে আমরা মন্দিরের একদম সামনে চলে এসেছি। দেখো পাশে লেখা রয়েছে প্রসাদ টেকেন, সেলফ সার্ভিস, তোমাদের একা একা এখান থেকে প্রসাদ নিয়ে নিতে হবে। এরপরে আমরা চলে আসলাম মন্দিরের ভেতরে, আর মন্দিরের ভেতরটা ভীষণ সুন্দর। তার থেকেও সুন্দর এই হনুমানজির মূর্তিটা। অনেকেই দেখলাম মন্দিরের ভেতরে বসে বসে হনুমান চল্লিশা পড়ছে, আবার অনেকে পুজোও করছে। মন্দিরের ভেতরে অনেকটা সময় কাটিয়ে দিলাম, এরপরে চলে আসলাম বাইরে। মন্দির থেকে বেরিয়ে দেখলাম পাশেই আরো একটা মন্দির আছে, তাই ভাবলাম এই মন্দিরের ভেতরটাও একটু দর্শন করে আসি। এই সাইডে দেখলাম একটা সাই বাবার মূর্তি আছে, ভেতরে ঢুকে দেখলাম রাম, লক্ষণ, সীতা তিনজনেরই মূর্তি রাখা, আর এখানটায় পুজোও হচ্ছিল। আর জানো তো এই হনুমান টক থেকেও কিন্তু তোমরা কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পারো যদি ওয়েদার খুব ভালো থাকে। আমাদের মন্দির দেখা কমপ্লিট, এবার আমরা নিচে নেমে যাব। আমরা যেই সাইড দিয়ে উঠেছিলাম ওই দিক দিয়ে নামতে পারবো না, আমাদের উল্টো দিক দিয়ে নামতে হবে। এই দিন আমি আরো অনেক জায়গায় ঘুরেছিলাম, কিন্তু একবারে সব ভিডিও দিয়ে দিলে না ভিডিওর লেন্থটা অনেকটা বড় হয়ে যাচ্ছিল, যার জন্য সেই ভিডিওগুলো আমি পরের পার্টে শেয়ার করব। আমরা নিচে নেমে দেখলাম এখানটা একটা আর্মির গাড়ি এসে দাঁড়িয়ে রয়েছে। আর জানো তো এখানটায় একটা ক্যাফেটেরিয়া আছে, এখানটায় ভালো বেশ ধোসা পাওয়া যায়। আমরা এখান থেকে ধোসা খেয়েছিলাম, বেশ রিজনেবল প্রাইসে পাওয়া যায়। তোমরাও যদি হনুমানটাকে ঘুরতে আসো তবে এখানকার ধোসা কিন্তু একবার ট্রাই করো, ভীষণ টেস্টি বানায়। আজকের মতো ভিডিওটা তাহলে এখানটাই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের একটা ভিডিওতে। আজকের মতো টাটা।